আরে আমার মনে নাই, কেবলই মনে হয়। তাও ফার্স্টের দিকে পড়ানি কিছু, আপনি ফার্স্টের তো দিকে। এগুলাই করেন খালি। তুমি 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 হলো কইছিলা ক্লাসের কথা বললাম, তুমি কই, তুমি হলো কইছিলা আমি খাচ্ছিলাম। খালি ফাঁকি দেওয়া। সামনে আর আছে 6 মাস, 6 মাসও নাই, 6 মাসও না, আর তোমরা খালি ফাঁকি দিচ্ছ। দেখো, দেখো আমি আপনিই তো ভাগে দিচ্ছিলেন। আমি কিসে ফাঁকি দিছি? এই তো এই সপ্তাহে আসলেন না। আমার প্রবলেম ছিল তাই আসি। দেখো দেখো, আমরা একটু পড়ার মধ্যে আসি। দেখো তাহলে আমরা এই এতক্ষণ মধ্যে কি অবজারভেশন দেখলাম, যে ভি যদি বাড়ে, রেকর্ড কি চালু করছি, ভি যদি বাড়ে, ভি যদি বাড়ে তাহলে আমাদের পিটা কমে, বা ভি পি যদি বাড়ে তাহলে আমাদের ভি কমে, কিন্তু কিন্তু পিভি কিন্তু সেম টু সেম থাকে। তাহলে এর গ্রাফটা দেখবা আমাদের এই তো, আমি যদি এই অক্ষ বরাবর ভি নিই, আমি যদি এই অক্ষ বরাবর ভি নিই, এই অক্ষ বরাবর যদি আমি পিভি নিই, তাহলে আমি ভি বাড়াবো, ভি বাড়াবো, আমার পিভিটা সেম ওই 20-20 এর জায়গায় থাকবে। তাহলে এই তো গ্রাফটা আমাদের এই একটা শেপে গ্রাফ আসবে। দেখো আমরা যদি বলি এক্স অক্ষে প্যারালাল, আমি দেখো যখন চিন্তা করো, ধরো এই বিন্দুটা কত, এই বিন্দুটা ধরো আমাদের, ধরো 5, এই বিন্দুটা আমাদের হলো 20, এই বিন্দুটা আমাদের যদি বলি 6, এই বিন্দুটা আমাদের হলো 20, এই বিন্দুটা যদি আমাদের 7, এই বিন্দুটা হলো আমাদের 20। তো এই গ্রাফটা একটু ধরো আমি ম্যাথমেটিক্যাল ভাবেই বোঝানোর চেষ্টা করলাম, যে আমি যতই পি বাড়াই, যতই ভি বাড়াই, আমার গ্রাফের কোনো চেঞ্জ হবে না। সেম ভাবে এই গ্রাফটা দেখো, যদি আমি আরেকভাবে যদি একটু আঁকি, মানে অন্য ভাবে, যদি অন্যভাবে বলতে ধরো যেটা বলতে চাচ্ছি, যে আমি যদি পিভি ভার্সেস পি আঁকছি, কিন্তু যদি আমি এখন পিভি ভার্সেস পি আঁকতে চাই, ধরো এখানে বলে দিলাম যে পিভি ভার্সেস পি, তাহলে দেখবে গ্রাফটা কেমন হবে। গ্রাফটা হবে এইখানে আমাদের হলো এক্স অক্ষ, এখানে আমাদের হলো ওয়াই অক্ষ। তাহলে আমি পি বাড়াই কমাই, টিভির কোনো প্রকার ইফেক্ট, মানে কোনো প্রকার ইফোর্ট হবে না। তাহলে এইভাবে গ্রাফটা আমাদের এই শেপে আমাদের আমাদের যদি অবস্থান করবে। বুঝছি? শেষ। লাস্ট আরেকটা গ্রাফ আছে, এই গ্রাফটা দেখো আমি, শেষ গ্রাফটা ধরো আমাদের এই অবস্থার শেষ গ্রাফ। তোমরা বলো, তোমরা এই গ্রাফটা বুঝতে পারছো কি? এই গ্রাফটা আমি আমার স্টুডেন্ট যখন ছিলাম তখন আসলে এই গ্রাফটা আমি যদি বলি খুবই কষ্ট করে বুঝছিলাম, খুবই কষ্ট করে বুঝতেছিলামই না, একদমই আসলে বুঝতেছিলাম না। কিন্তু তোমরা কি আসলে বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গ্রাফের লাস্ট আরেকটা গ্রাফ আছে, ধরো আরেকটা স্টেপ থাকবে। ধরো আমাদের ই সমান সমান সূত্রটা কি? সূত্রটা হলো আমাদের বি ইকুয়াল টু 1/k অফ হলো পি। আমি যদি দুই পাশে লন নিয়ে আসি, তাহলে কি আসবে? লন ভি ইকুয়াল টু লন 1/k ইন্টু পি। তাহলে দেখো তো, লনের প্রপার্টি কি? লনের প্রপার্টি যদি আমরা অ্যাপ্লাই করি, মানে এটা কি আছে, লন পি বাই কে আছে। তো পি বাই কেটাকে কিন্তু আমি লিখতে পারি যে লন পি মাইনাস হলো লন কে। তাহলে এখন যদি একটা কাজ করা যায়, যে আমরা যদি এই পাশে লন ভি ইকুয়াল টু লন পি মাইনাস লন কে, আমি যদি এখন একটা গ্রাফ চাই, যে গ্রাফটা হলো আমাদের লন ভি ভার্সেস লন পি, যদি একটা গ্রাফ চাই, তাহলে দেখো তোমরা এখন তুলনা করো, এটা হলো ওয়াই, এটা হলো এক্স। তো যদি এখন তুলনার হারটা যদি বাড়াও, তাহলে দেখবা এটা হচ্ছে ওয়াই, মানে এটা হলো আমাদের ওয়াই, এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের যদি বলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা আমাদের মাইনাস হয়ে গেছে। মানে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, মানে একটা মূল বিন্দুগামী সরলরেখা, যে সরলরেখা এম এক্স মাইনাস সি। দেখো এই মাইনাস সি মানে কি? এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ। তো ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি? সে আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করবে। তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যদি ছেদ করে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমাদের ছেদ করে, তাহলে দেখবে এর গ্রাফটা আমাদের কেমন আসবে। গ্রাফটা আমাদের আসবে হলো যে এ আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করবে। ওকে, এ আমাদের সিম্বল ভাবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করে, মানে কি? এই পোর্শনে কোথাও ছেদ করবে। তো এই পোর্শনে কোথাও যদি ছেদ করে, তাহলে গ্রাফটা আমি সিম্বল ভাবে এইভাবে তুলে দেবো, যেহেতু আমাদের সরলরেখা এবং এটা মূল বিন্দুগামী সরলরেখা। দেখো আগেরটা ছিল মূল বিন্দুগামী, কারণ সেখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স ছিল, কোনো সিটি ছিল না, কিন্তু এখানে কিন্তু একটা সিটি থাকার কারণে প্লাস ওটা আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক অংশের দিকে, আমি ঋণাত্মক অংশের দিকে ছেদ করলাম, তারপর গ্রাফটা প্লট করে দিলাম। এইদিকে আমাদের থাকবে হলো এইদিকে থাকবে আমাদের লন লন পি, এদিকে থাকবে আমাদের লন ভি। ওকে, গ্রাফ সম্পর্কিত কাজটা শেষ। এখন সিম্পল আরেকটা জিনিস একটু শেখালে আমাদের গ্রাফ টপিকটা শেষ হবে। বলো শেষ হয়েছে? বলো আমি কি শেষ করতে পারছি, বোঝাতে পারছি? এখন দেখো, এর হ্যাঁ। থেকেও গুরুত্বপূর্ণ একটা মানে যদি টপিক আছে, এটা আমাদের আদর্শ গ্যাসেও লাগবে। আমি যদি বেঁচে থাকি পড়াবো ইনশাল্লাহ। তো আপাতত এটা এইখানেই পড়াই দিই, তাহলে তো আদর্শ গ্যাসে আর পড়ানো লাগবে না, প্লাস এটা তোমরা মানে এমসিকিউতে আসে আর কি। দেখো
আমরা গ্রাফ দেখলাম কয়টা শেপে? গ্রাফ দেখলাম আমরা হলো ৩টা ফরম্যাটের গ্রাফ দেখছি। তো ভাইয়া আগের স্লাইডে যান তো, ওইটা লেখা শেষ হয়নি। আচ্ছা ধরো আমরা আগে মানে এই গ্রাফটা বাদে এই যে এই লন ভি ভার্সেস 1/p এই গ্রাফটা বাদে আমরা আগে দেখো ৩টা বা ৪টা গ্রাফ দেখছি। ধরো আমরা ৩টা গ্রাফই দেখছি, কারণ ওই মানে পিভি ভার্সেস পি যে কথা, পিভি ভার্সেস ভি সেম টু সেম কথা। তো আমরা এখন এই ৩টা গ্রাফ সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটা করার চেষ্টা করব। কি শেষ হচ্ছে তোলা? হ্যাঁ। আচ্ছা দেখো, এইখানে আমি আগে ৩টা এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু আঁকাই নিই। ওকে, তো প্রথম গ্রাফটা দেখো আমাদের ছিল যে আহ, হ্যাঁ প্রথমটা ছিল আমাদের ভি সমানুপাতিক 1/p, তারপরটা ছিল আমাদের ভি সমানুপাতিক পি, তারপরেরটা ছিল আমাদের যে পিভি সমানুপাতিক হলো পি, বা তুমি বলতে পারো পি ডাজেন্ট কেয়ার, ওটা আমাদের যা আবার হবে ওটা সমস্যা নাই। এখান থেকে দেখো আমাদের গ্রাফ, আমি যদি এটার যদি গ্রাফ আঁকি, যদি এটার যদি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা ছিল মূলবিন্দুগামী সরলরেখা। ধরো আমাদের ছিল মূলবিন্দুগামী সরলরেখা। এখন এখানে একটা টুইস্টটা হলো আমি একটা গ্যাসের জন্য ধরো এই গ্রাফটা পাইলাম, তাহলে আমি আরেকটা গ্যাসের জন্য কি আরেক রকম মানে মূলবিন্দুগামী সরলরেখাই পাবো, কিন্তু আরেক রকম গ্রাফ পাবো। মানে আমি 2টা পাত্র বা 3টা পাত্র নিলাম, সেই 3টা পাত্রের জন্য আমি একবার পির একটা প্লট নিচ্ছি, 1/পির একটা মান নিচ্ছি, সেই মানগুলো নিয়ে আমি প্লট করে করে এই একটা গ্রাফ পেলাম প্রথম পাত্রের জন্য। দ্বিতীয় পাত্রের জন্য সেম টাইপের আমি গ্রাফ পাবো, কিন্তু একটু ভিন্ন অ্যাঙ্গেলে পেতে পারি, যেহেতু আমরা ট্যান থিটা এখানে ভিন্ন হতে পারে প্রত্যেকটার জন্য। এটা ধরো আমাদের সেই 3টা কেসের জন্য, 3টা পাত্রের জন্য আমি 3 রকম গ্রাফ পাইলাম। সেম ভাবে এইখানেও আমি 3 রকম গ্রাফ ধরো আর কি ধরে নেব। ধরো এটা আমাদের প্রথম গ্রাফ, এটা আমাদের প্রথম গ্যাস, মানে সরি এটা আমাদের দ্বিতীয় গ্যাস, আর এটা হলো আমাদের তৃতীয় গ্যাস। আচ্ছা, আর পি ভার্সেস ভির জন্য এইখানে ধরো আমি 3টা গ্যাস ধরে নেবো। এটা ধরো আমাদের যদি বলি প্রথমটা, এটা আমাদের হলো দ্বিতীয়টা, এটা হলো আমাদের তৃতীয়টা। তো এখন এই যে আমাদের একটা কথা আছে যে আমাদের দেখো বয়লের সূত্রে প্রথম কথাটা কি ছিল, যে স্থির তাপমাত্রায়। তো স্থির তাপমাত্রা মানে কি, এই ভি আর 1/p চেঞ্জ হবে, কিন্তু এই লেয়ারে টির মান কোনো চেঞ্জ হবে না। মানে এইখানে টি, এইখানেও টি, এইখানেও টি, মানে যদি বলি এইখানেও যদি 20 ডিগ্রি হয়, এইখানেও 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বিন্দুতে আমাদের টেম্পারেচারটা সেম। তাহলে এটাকে আমি ধরো T1 বললাম, এটাকে ধরো আমি T2 বললাম, এটাকে ধরো আমি T3 বললাম। আমার ইচ্ছা হয়েছে আমি এই সিকোয়েন্সে দিলাম। বলতে পারো যে ভাই যে ভাই এটাকে আমি T1 বলবো, T2 বলবো, T3 বলবো, তাহলে আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। সেম ভাবে দেখো আমি এটাকে বললাম হলো T1, এটাকে বললাম হলো এটাকে বললাম লাস্টের দিকে, এটা বলে দিলাম হলো T1, এটা বলে দিলাম হলো T3। এইখানে কিন্তু আমি অনেকগুলো কথা একটু স্কিপ দিচ্ছি, বুঝছো? এটার জন্য ধরো স্কিপ দিব, কি কি করবো ধরো সেটা আমি দেখো বোঝাচ্ছি আসলে। দেখো এইখানে আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে আহ, ধরো আমি ধরো এই জিনিসটা একটু একটু আর কি রাফলি বোঝাই। ধরো ধরো এটা একটা পাত্র ছিল, তো এই পাত্রে আমি কি করছি, এখানে আমি সিলিন্ডার রেখে আমি তাপ দিচ্ছি। ধরো এখানে আমাদের প্রেসার ধরো ধরো এটাকে মানে একটু আর কি বোঝো। আমাদের হলো 2 অ্যাটমসফিয়ার, ভি হলো আমাদের 10 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে দেখো তো এখানে আমি পির মান 2 অ্যাটমসফিয়ার, তাহলে আমার 1/পির মান কত? 1/পির মান হলো 1/2, মানে হলো 0.5, আর ভি মান তো 10। তাহলে আমাদের যখন এই পাশে আমি যখন ভি নেবো, এই পাশে যখন পি নেবো, তাহলে আমার একটা বিন্দু দেখো তো কত হচ্ছে, 0.5, আর একটা হচ্ছে 10। তার মানে একটা বিন্দু হচ্ছে হলো 0.5, 10। তাহলে এই তো 0.5, হলো 10, এই পাশে 0.5 পর্যন্ত আসলাম, 0.5, হলো 10। তার মানে এটা হলো একটা বিন্দু। সেম ভাবে যদি আমি এখন প্রেসার টেসার যদি আর কি চেঞ্জ করি, তাহলে এইখানে আরেকটা বিন্দু পাবো, আরেকটা বিন্দু পাবো, অনেকগুলো বিন্দু পাবো। সেই প্রত্যেকটা বিন্দুকে যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে দেখা যাবে তারা এইভাবে একটা মূল বিন্দুকে আমি সরলরেখা আঁকতেছি। সেটাই কিন্তু আমি আর কি আঁকছি। আর বয়েল সূত্র দিয়ে একটা কথা ছিল যে টেম্পারেচার চেঞ্জ হবে না। তাহলে এইখানে T1, তাহলে আমি পি 20, এই 2 অ্যাটমসফিয়ার থেকে 5 অ্যাটমসফিয়ার আমাদের হলো যদি বলি 5 থেকে 10, 10 থেকে 15, 30, যা খুশি করি, আমার এখানে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওই জন্য এই যে পুরো লাইনটা যেহেতু একই গ্যাসের জন্য একটা যদি বলি গ্রাফ,
মানে একই গ্যাসের জন্য যদি একটা গ্রাফ হয়, তাহলে এই পুরো লাইনের টেম্পারেচার T1 T1ই থাকবে। পরের যে আরেকটার জন্য T2, এই পুরো লাইন জুড়ে T2 T2ই থাকবে। তো আমি এই কাজটা আসলে এই প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে করছি। তো এখান থেকে কোশ্চেন দেয় যে আমাদের T1 বড় নাকি T2 বড় নাকি T3 বড়, এটা একটা লিস্ট চাই। তো দেখো একটা শেখো, একটা শিখলে বাকি সবগুলো মানে যদি বলি পারো। মানে এইখানে আমাদের এমসিকিউতে আসবে একদম এই চিত্রটা দিয়ে বলবে যে T1 বড় নাকি T2 বড় নাকি T3 বড়, অর খ নাম্বারে বলে দেবে যে এটার উল্টা T1 বড় নাকি T2 বড় নাকি T3 বড়। এমসিকিউতে ধর আরেকটু যদি বলে সাজাই, এই T3টা মাঝখানে লেখে, T2টা পরে লেখে, সেভাবে ধরে একটু আর কি কম বেশি করে 4টা অপশন বানাই, কিন্তু উত্তর হবে এই যে 3টা, এই যে আর কি 2টার মধ্যে যে কোনো একটা। তো এটা দেখো আমরা শিখবো কেমন শিখবো। এটা বের করার জন্য তুমি যে কোনো অক্ষ বরাবর ধরো এই যে এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষর প্যারালালে একটা রেখা আঁকবা, সরি ওয়াই অক্ষের যে আছে এই ওয়াই অক্ষের প্যারালালে এইখানে একটা রেখা আঁকবা, যে রেখাটা এক্স অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করবে, ইভেন ওই যে তাপগতীয় যে আর কি রেখাগুলো ছিল সেই রেখাগুলো প্রত্যেকটাকে ছেদ করবে, প্রত্যেকটাকে ছেদ করবে। প্রত্যেকটাকে ছেদ করার মতো আমি এইভাবে করে 4টা রেখা এইভাবে ধরো আমি ধরো আর কি এঁকে নিলাম। আমি এটা আগে দেখো একটা করি, তারপর ধরো বাকিগুলো আর কি বোঝাচ্ছি। তো আঁকানোর পর দেখো তো, চিন্তা করো এটা যদি T1 হয়, তাহলে এইখানে দেখো তো 1/p, আমি কিন্তু 1/p এটা কিন্তু ফিক্স করছি। মানে এইটা যদি 1/p হয়, তাহলে এইটা হলো 1/p, এটা হলো 1/p, এই প্রত্যেকটা বিন্দুর কোটির মান হলো 1/p, আমি 1/p-টাকে ফিক্স করলাম। আচ্ছা, তাহলে দেখো তো এখন এই তো এইখানে এটা যদি T1 হয় তাহলে এটা হলো আমাদের V1, এটা যদি T2 হয় তাহলে এই যে এই বিন্দুটা হলো আমাদের V2, এটা যদি T3 হয় তাহলে এই যে ছেদ বিন্দু এটা হলো আমাদের V3। বলো এতটুকু বুঝতে পারছি? তোমরা এখন এই গ্রাফ দেখে বলবা যে V1টা আছে হলো ওয়াই অক্ষের সবচেয়ে উপরে, তারপর আছে V2, তারপর আছে হলো V3। তার আমি এখানে বলতে পারি না যে V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, এটা ধর আমার একটু লাগবে। তো আমার যেহেতু লাগবে সেখানে আমি ধর এটা আর কি বের করলাম, তাহলে V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। ওকে, ডান। তারপরে দেখো তো আমাদের মোলার গ্যাস যে একটা সূত্র নামে একটা সূত্র ছিল যে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু ছিল এনআরটি। ওকে, তাহলে দেখো আমি যদি একটা কাজ করি যে ভি ইকুয়াল টু যদি লিখি 1/p এনআরটি, তাহলে একটা একটা জিনিস দেখো তো, আমি এইখানে 1/p এই লাইনটা কিন্তু আমি ফিক্স করছি। এই লাইনটাকে যদি ফিক্স বলি, ফিক্স যদি করে রাখি, তাহলে আমি বলতে পারি না যে 1/p এন এবং আর এই দুইটা হলো আমাদের কনস্ট্যান্ট, এই তিনটা টার্ম হলো আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি হয় তাহলে কি হচ্ছে ভি ইকুয়াল টু কেটি। যদি আমি কে যদি তুলতে চাই তাহলে কি লেখা যাবে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি দ্বারা কি বোঝাতে চাচ্ছে, চাচ্ছে যে যেখানে আয়তন বেশি সেখানে টেম্পারেচার বেশি, যার আয়তন বড় তার টেম্পারেচার বড়, যার আয়তন ছোট তার টেম্পারেচার ছোট। তাহলে এখন দেখো তো এটা যদি V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3 হয়, ওয়ান এবং এই সত্য যদি মেনে চলে, তাহলে আমি কিন্তু এইখানে সিম্পল ভাবে ইজি করে বলতে পারি যে T1 গ্রেটার দেন T। বলে আমি কি বুঝতে পারছি? সহজ না? সহজ কি না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আসো এটার ক্ষেত্রে, দেখো তো আসো এটার ক্ষেত্রেও সেম টু সেম আমাদের ব্যাখ্যা। দেখো এই বিন্দুটা হলো T1 এর জন্য, এখানে হলো V1, এটা হলো আমাদের V2, এটা হলো আমাদের V3। তাহলে আমাদের দেখো তো সূত্রটা কি ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে আমি পিটাকে ফিক্স করছি, তাহলে এখানেও দেখো সেম ভি সমানুপাতিক টি আসতেছে। ভি সমানুপাতিক যদি টি আসে তাহলে আমাদের V1টা বড়, V2টা বড়, V3টা তারপর ছোট। তাহলে এখানেও ক্রমটা আসবে T1 গ্রেটার দেন টি। বেশ, বলের সূত্রটা সহজ, বলের সূত্রের এই গ্রাফটা একটু সহজ, তারপরে একটু খেলা আছে, খেলাটা আমরা সামনে দেখবো নি। শেষ হয়েছে বলো? সেম ভাবে তোমাদের এটা আমি বাসা কাজ দেবো, এটা দেখে তোমরা আমাকে ফাইন্ড আউট করে সামনে অফলাইন ক্লাসে বের করে দেখাবা যে এটা কি হচ্ছে, আমাদের T1 গ্রেটার দেন T2 নাকি T1 লেস দেন T2। ওকে, তাহলে আমাদের গ্রাফ সম্পর্কিত যে কথাবার্তা ছিল সেই কথাবার্তাগুলো আমাদের শেষ হইলো। এরপরে আমাদের বলের সাথে একটা অনুসিদ্ধান্ত আছে, তো অনুসিদ্ধান্তটা পড়ে আমি বলের সাথে ম্যাথে যাবো। আজকে আজকে ধরো বলের সাথে ম্যাথ পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, এর বেশি আর কি যাবো না। তো এখন এখানে টাইটেল দাও যে বলের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত।
অনুসিদ্ধান্ত আসলে কোনো কিছু না, অনুসিদ্ধান্ত হলো নতুন একটা সমীকরণ প্রমাণ করা। তো এই অনুসিদ্ধান্তটা আমাদের যেটা আর কি মিন করে, এটা আর কি আমাদের যদি বলি যে ঘনত্বের সাথে চাপের প্রভাব বা লিখে রাখি যে ভাইয়া এর আগের স্লাইডটা একটু দেন তো। না স্লাইড আমি হ্যাঁ ক্লাস পর দেবনি, স্লাইড আমি ক্লাস পরে একবারে সব কিছু। হইছে ভাইয়া। ওকে, তাহলে স্থির তাপমাত্রায় কি হয়? স্থির তাপমাত্রায় যে ঘনত্বের সাথে চাপের প্রভাব, ঘনত্বের সাথে চাপের প্রভাব। তো এটা দেখো কি মিন করে, মানে আমরা যদি বলি ঘনত্বের সাথে চাপের একটা, যদি বলি একটা একটা আর কি সম্পর্ক বের করব। তো সম্পর্ক বের করার জন্য দেখো তোমরা ঘনত্বকে যদি বলি ফিজিক্সে প্রকাশ করা হলো রো দ্বারা। তো এইখানে রো আর পি সেম লাগে দেখে এখানে আমরা রো দ্বারা না প্রকাশ করে কেমিস্ট্রিতে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে কি? ডি মানে হলো আমাদের ডেনসিটি। ডি দ্বারাই প্রকাশ করা উচিত, কিন্তু গ্রিক লেটারটা একটু বেশি ব্যবহার হয় ফিজিক্স। তাহলে তো ডেনসিটি, তাহলে এই ডেনসিটি ডি, ডি মানে তোমরা কি জানো? রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি। তো কেমিস্ট্রিতে কিন্তু আমরা ভর এম দ্বারা কিন্তু আসলে বলি না, এটা কিন্তু আমরা ডাব্লু দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এখানে বললাম যে রো ইকুয়াল টু ডাব্লু বাই ভি। দেখো তো ভি ইকুয়াল টু কত আসে? ভি ইকুয়াল টু আসে আমাদের ডাব্লু ডিভাইডেড বাই ডি। তাহলে দেখো এখান থেকে যদি আমি দুটো সূত্র যদি লিখতে চাই, যে ভি ওয়ান সমান সমান ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই হলো ডি ওয়ান, এভাবে কি লেখা যায় যে ভি টু ইকুয়াল টু ডাব্লু টু ডিভাইডেড বাই হলো ডি টু। তাহলে আমাদের বলের সূত্রটা কি ছিল? যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হল পি টু ভি টু। এখানে যদি ভি ওয়ান ভি টুর মানটা বসিয়ে দিই, পি ওয়ান ডাব্লু এর মান হলো, ভি ওয়ান এর মান হলো ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান। পি টু আমাদের ভি টুর মানটা হলো যে ডাব্লু টু ডিভাইডেড বাই হলো ডি টু। এখন একটা জিনিস খেয়াল করবা, এটা ধরো আমাদের দুইটা পাত্র। এই পাত্রের পিস্টনটা আমি ফার্স্টের দিকে খুবই চাপে করে রাখছি, খুবই চাপে রাখছি। তারপরে কি করলাম? পিস্টনটাকে একটু আমি খাড়া করলাম, আমি ধরো একটু আর খাড়া করলাম। তোমরা খুবই একটা ভালো করে কথা বলবা, যে ধরো এই যে এতটুকু সামান্য পরিমাণ যে এইখানে আছে, এইখানে যদি 2 গ্রাম অক্সিজেন গ্যাস থাকে, এইখানে 2 গ্রাম এর মানে মানে যদি বলে আমাদের বাড়বে না কমবে? ভরের মানটা 2 গ্রাম থেকে কমবে না বাড়বে? সেম থাকবে। সেম থাকবে। তার মানে এইখানে আমাদের অক্সিজেন সেম টু সেম থাকবে। তার মানে কি? এইখানে যে ডাব্লু ওয়ান, এইখানে ডাব্লু টু, এই দুটা পরস্পর যদি বলি সেম, তাহলে এখান থেকে ডাব্লু ওয়ান ডাব্লু টু কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর দেখো তো কি আসছে, যে পি ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান ইকুয়াল টু হলো পি টু ডিভাইডেড বাই ডি টু। তো এই সূত্রটাই যদি বলি আমাদের বলের সূত্রের সাথে আমাদের হলো আমাদের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। তো এখন তুমি এইখান থেকে একটু ভালোভাবে বলবা। দেখো তো এটাকে যদি আমরা বলতাম হলো কে বলতাম, তাহলে মানে মানে এই আমাদের মানে যদি বলি ফর্মুলা ডেরাইভ করা শেষ, ম্যাথ করার জন্য যে ফর্মুলা সেটা আমাদের ডেরাইভ করা শেষ। এখন একটু বাইরে একটু চিন্তা করো, মানে থিওরি গুলো একটু আর কি বোঝার চেষ্টা করো, যে পি এর সাথে বলো তো, পি এর সাথে এই ঘনত্বের সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? প্রেসারের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক। ভালো করে বলো, একটু গেস করো, সমানুপাতিক হচ্ছে নাকি ব্যস্তানুপাতিক হচ্ছে? আবার বলেন তো কি বললেন? বললাম এই সূত্র, এই যে সমীকরণটা দেখে বলবা যে প্রেসারের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক কি হবে? কারণ সমানুপাতিক হবে কেন? এইটা যদি কে হয় তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, আমাদের লাইনটা আসতেছে এভাবে যে পি ওয়ান পি ওয়ান ডিভাইডেড বাই হলো ডি ওয়ান সমান কি আসতেছে, যে পি টু ডিভাইডেড বাই ডি টু ডট ডট ডট, এখানে কি আসতেছে আমাদের পি এন ডিভাইডেড বাই হলো ডি এন। যদি আমি অসংখ্য যদি বলি এন সংখ্যক যদি একসঙ্গে জন্য নিতাম, তাহলে সবগুলো কি হতো? কনস্ট্যান্ট, ওই পিভির মতো কনস্ট্যান্ট হইতো। তাহলে আমি যদি এখন এইটার এটা যদি নিই, তাহলে দেখাতে কি হচ্ছে, যে পি ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান সমান কে, কি আসলো, যে পি ওয়ান ইকুয়াল টু কে অফ ডি ওয়ান, অতএব পি সমানুপাতিক হলো ডি। এখন এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল এই লাইনটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো চাপ যদি বাড়াও, আপনি যদি কোন একটা গ্যাসের চাপ যদি বাড়ান, তাহলে তার ঘনত্বটাও বাড়বে।
এখন তুমি চিন্তা করো এটা তোমার বাস্তব জীবনে সত্য হয় কিনা। তুমি যদি ধরো ধরো এই যে আমাদের আব্বা আম্মু দেখবা ধরো যখন শাক রান্না করে, শাকের ব্যাখ্যাতে হবে, হ্যাঁ দেখো যখন ধরো শাক রান্না যখন করে তখন কিন্তু অনেকগুলো শাক কড়াইয়ের ভিতর নেয়, ওই জিনিসটা কিন্তু একদম ঠেসে ঠেসে দেয়, তাই না? তো ঠেসে ঠেসে দিলে তখন কি হচ্ছে, তখন আমি যখন যখন ঠেসে দিচ্ছি না তখন রান্না বান্না ঠিক মতো হচ্ছে না, তখন তাপটা পুরো শাকের ভিতর যাইতে অনেক সময় লাগতেছে। যখন একবারে ঠেসে ঠেসে ছোট করে যখন একবারে ওর উপর ওই যে কি বলে ঢাকনা টাকনা দিয়ে যায়, তখন কি তখন আমি চাপ দিচ্ছি, ওর ঘনত্বটা বেড়ে যাচ্ছে। ঘনত্বটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু জায়গা কম লাগতেছে, জায়গা কম লাগার জন্য কিন্তু পরবর্তীতে তাড়াতাড়ি করে গরম হচ্ছে। তো মেন কথা হলো আমি যদি কোনো একটা জিনিসের উপর প্রেসার ক্রিয়েট করি, প্রেসার যদি বেশি করি তাহলে তার ঘনত্বটা বেড়ে যায়, তার ঘনমাত্রা বা যেটা বলো ঘনত্ব, সেই ঘনত্বটা আমাদের বেড়ে যায়। ওকে, বুঝতে পারছি? এই জিনিসটা কিন্তু আমাদের মানে যদি বলি বাংলা কথায় আসবে যে বয়লের সূত্রে চাপের মান বাড়াইলে ঘনত্ব কমে, ক নাম্বার বাড়ে, সমান থাকে, 4 নাম্বার হলো কোনো কিছু নাই। তো সেগুলো কিন্তু আসলে পারতে হবে, এগুলো কিন্তু আসলে মুখস্থ না, এগুলো কিন্তু বুঝে বুঝে পারতে হবে। ওকে, তো যদি এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ম্যাথে যাবো, আমরা এখন ম্যাথ করার জন্য প্রস্তুত। বয়লের সূত্রে গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যা আমি কালকে ম্যাথগুলো তুলে রাখছিলাম, তো এই ম্যাথগুলো করবো। দেখো এই ম্যাথগুলো খুবই সিম্পল এবং ম্যাথ করে ক্লাস শেষ দেবো আমি। আমি 11টার মধ্যে যদি হয়ে যায় তাহলে আমি শেষ করে দেবো। আমি তোমাদের পড়ানোর আগে ভাত রান্না করে নিয়ে আসছি, ভাত এখনো খাইনি, ভাত ঠান্ডা হয়ে গেল। দেখি কি বলছে। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন 410 ml রাখা আছে। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন 410 ml রাখা আছে। দহনের পূর্বে, দহন মানে কি, দহন মানে হলো পুরানো হচ্ছে। তার মানে একটা অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডার আছে, ধরো একটা সিলিন্ডার, ধরো এখানে ম্যাথগুলো ইজি কিন্তু বাংলা কথাতে এমন মনে করে দেয় যে কি নাকি, তো ওইরকম কোনো কিছুই না। এই প্রথম যে সিলিন্ডার, সেই সিলিন্ডারে আমাদের বাই 410 ml আমাদের গ্যাস আছে, বা ধর একটা যদি বলি মিশ্রণ আছে। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 ATM থেকে 9.5 ATM করা হলো। 1 ATM থেকে 9.5 মানে কি, এইখানে আমাদের আগে ছিল 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার থেকে পরবর্তীতে যে প্রেশারটা চেঞ্জ করা হয়েছে, প্রেশারটা চেঞ্জ করে কত হয়েছে, 9.5 অ্যাটমসফিয়ার কত হয়েছে মানে করা হয়েছে, বলে দিয়েছে যে তখন মিশ্রণটি আয়তন কত, মানে যদি বলি আমাদের মিলিলিটারে কত হবে, তখন মিশ্রণটি আয়তন মিলিলিটারে কত, মানে এইখানেই তো V2 এটা বলে দিয়েছে এটা ইকুয়াল টু হোয়াট। দেখো এখানে এই সূত্রতে ম্যাথ একদম ইজি। এটা আমাদের হলো V1, এটা আমাদের হলো P1, এটা হলো আমাদের P2। তাহলে সিম্পল ম্যাথ, এত চিত্র তোমার হলো চিত্র আঁকা লাগবে না, P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে এখানে প্রত্যেকটা মান বসাও। P1 এর মান হলো মানে P1 এর মান হলো 1, P1 V1 হবে আর কি। P1 এর মান ধরো এখানে P1 এর মান কত, P1 এর মান হলো 1, V1 এর মান হলো 410, P2 এর মানটা হলো 9.5, এটা হলো V2। আচ্ছা দেখি এটা একটু একবারে পারি কিনা, মানে ক্যালকুলেটর ছাড়া, দেখি ক্যালকুলেটর ছাড়াই হবে। দেখো এটা হলো 410, 9.5 কে দেখো আমি এমনি কিন্তু লিখতে পারি এই যে 19/2 বলে লিখতে পারি, 19/2 ইন্টু হলো V2, মানে 19/2 মানে কিন্তু 9.5, তুমি 9.5 কে 2 দ্বারা গুণ করে দেখো 19/5 আসবে। তাহলে দেখো 2 এটা যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে হলো 820, 820 ধরো 19। তখন মনে হতে পারে এটা এখন কেমনে করব, তো এটার জন্য ক্যালকুলেটর নেব না, ধরো এটারও বুদ্ধি আছে, এটারও বুদ্ধি আছে, ধরো একটা চিন্তা করি যাবে। এটা ধরো 20 ধরে করো, 20 ধরে দেখবা, 20 ধরে যদি 820 কে ক্যালকুলেট করো না না এটা আমার র্যান্ডম করা হবে। দেখো 20/83, 820, তাহলে দেখো তো কয়বার যায়, 19, 38, 4বারই বোধহয় যাবে। 4 নং 36, হ্যাঁ 4বার যাবে। 4 নং 36, তাহলে 4 নং 36 এখানে 4বার যদি দিই 4 নং 36 আর 76, এখানে হচ্ছে এটা হলো 76, থাকতেছে হলো 60, আর এখানে যাবে হলো 3, তাহলে 43 পয়েন্ট সামথিং, 43 পয়েন্ট। তারপর যেটা আর কি হয় আমাদের আসলে এমসিকিউতে আসলে তো একটু পয়েন্ট একটু আর কি কাছাকাছি থাকবে, আমাদের অ্যান্সারে মিলে দেবে। ওকে, বুঝতে পারছি, একদম সহজ ম্যাথ। তারপর আসো পয়েন্টটাতে আসো। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রা, এই তো বয়লের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, স্থির তাপমাত্রা। এই স্থির তাপমাত্রা পাওয়া মানে মনে করবো সেটা আমাদের বয়লের সূত্র। তাহলে এই স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো
ভরের কোন নির্দিষ্ট ভরও কিন্তু বলের সূত্রের কথা মধ্যে ছিল, নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন এত লিটার হয়। তাহলে 1 অ্যাটমসফিয়ারে যখন আমাদের প্রেসারটা ছিল 1 অ্যাটমসফিয়ার, তখন ওই নির্দিষ্ট ভরের যে V1 ছিল 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে মানে আমাদের এত করা হলো। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 করা হলে V2 ইকুয়াল টু কত হবে? এটা দেখো খুবই সিম্পল, আমি আর মানে না করে দিই ম্যাথগুলা। এত ইন্টু 0.5 ইন্টু, এখান থেকে এখন ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আমাদের আসবে লিটারে। এটা ধরো আর কি লিটারে বসাচ্ছ, এটা আসবে আমাদের লিটারে। আগের ম্যাথটাতে যেহেতু এখানে এমএল দেওয়া আছে, তুমি যদি এটাকে এমএল এ বসাচ্ছ, তাহলে এই উত্তরটা আমাদের এমএল এ আসবে। ওকে, এই তোমরা কি আসো নাকি নাই? আছি। আসো পরের এই ম্যাথ হইলো, এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং লাগলেও লাগতে পারে। কি বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তার মানে আমাদের যে প্রথম যে সিলিন্ডারটা ছিল, আমাদের প্রথম সিলিন্ডার, এই সিলিন্ডারে টেম্পারেচার হলো 30 ডিগ্রি, টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেলসিয়াস। সিলিন্ডারে 10 অ্যাটমসফিয়ার চাপে, মানে এখানে যে P1 সেই 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস রাখা আছে, মানে এই V1 আমাদের 50, মানে যদি বলি 50 লিটার। একই তাপমাত্রায় 2 লিটার আয়তনের কয়টি বেলুন ওই গ্যাস দ্বারা ভরাট করা যাবে? একই তাপমাত্রায় 2 লিটার আয়তনে কয়টি বেলুন? এখানে একটা কথা বোধহয় মিসিং, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, এখানে একটা লাইন আর কি মিস আছে। লাইনটা হলো এরকম যে মানে কথাটা হলো এরকম যে বেলুনে চাপ ইকুয়াল টু অ্যাটমসফিয়ার। আমি যে বেলুনগুলো ফোলাবো সেই বেলুনের চাপ হলো 2 অ্যাটমসফিয়ার থাকবে। তার মানে ধরো এই জিনিসটা একটু আমরা বুঝি। ধরো আমার এখানে V1টা হলো 50 লিটার, P1টা ছিল 10 অ্যাটমসফিয়ার। তাহলে আমি এখন অন্য একটা পাত্র নিলাম, ধরো একটা বড় একটা পাত্র নিলাম। ধরো এখানে, হ্যাঁ, যদি আমি বড় একটা পাত্র নিলাম, যে পাত্রের বাতাস দ্বারা আমি বেলুন ফোলাবো, ওই পাত্রে এই যে পাত্র যে আছে, এই পাত্রে বাতাস দিয়ে আমি বেলুন ফোলাবো। তাহলে এই পাত্রে বাতাস দিয়ে যদি আমি বেলুন যদি ফোলাই, তাহলে এই পাত্রের যে প্রেসার আর বেলুনের প্রেসার দুইটা সেম হওয়া লাগবে, না হলে কিন্তু বেলুনটা ফেটে যাবে। তাহলে এই পাত্রের যে প্রেসার, বেলুনের প্রেসার দুইটা সেম হওয়া লাগবে। তাহলে বেলুনের প্রেসার কোশ্চেনে দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। এই 2 অ্যাটমসফিয়ারটাই কিন্তু আমাদের এই যে পরবর্তী কেসের, সেই পরবর্তী কেসের আমাদের চাপের মান। তো তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে যে এই পরিমাণ আমি যদি 10 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ার করি, তাহলে ওইখানে যতগুলো গ্যাস থাকবে সেই গ্যাস দিয়ে আমি কতগুলো বেলুন ফোলাতে পারবো। তার মানে আমার আগে, সবার আগে দেখো তো, আমি যদি এখানে টোটাল যে V2, সেই V2 যদি বের করতে পারি, ধরো আমাদের V2 মান সাপোজ আমাদের 100 লিটার আসলো, তাহলে একটা ফোলাতে যদি 2 লিটার লাগে, তাহলে মানে মানে যদি যদি বলি দুই, মানে যদি বলি 2 লিটার লাগে একটি ফোলাতে, 1 লিটার লাগবে কয়টা ফোলাতে, এবং হলো 100 লিটার লাগবে কয়টি ফোলাতে, তাহলে আমরা সেই মানটা বের করতে পারবো। মানে সিম্পল ভাবে 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে সবার আগে আমরা এখানে এই V2 এর মানটা বের করি, যেটা আমাদের কি, যে P1 V1 ইকুয়াল টু হলো P2 V2। P1 এর মান এখানে 10 গুণন 50 গুণন 2 গুণন V2, 2 এখানে কাটাকাটি করে 5, এখানে V2 আসলো আমাদের 250 লিটার। তার মানে আমি ওই যে সিলিন্ডারটা ছিল আছে, সেই সিলিন্ডারের প্রথমে প্রেসারটা হলো 10 অ্যাটমসফিয়ার, আয়তনটা হলো 50 লিটার। সেই সিলিন্ডারের আমি প্রেসারটা করলাম হলো 2 অ্যাটমসফিয়ার। 2 অ্যাটমসফিয়ার থেকে আমি পরবর্তীতে আমার ওই, যদি আমি চাপের মানটা যদি কমাই, ব্যস্তের মধ্যে সম্পর্ক হলে, তাহলে আমার ভিটা কি বাড়বে? তাহলে ভিটা বাড়বে, ওই ভিতে আমি 2 লিটারের বেলুন ফোলাবো।
তাহলে আমার সবার আগে এই যে পরিবর্তিত যে ভি, সেই ভিটা বের করা লাগবে। তাহলে পরিবর্তিত ভিটা দেখো আমাদের আসলো 250 লিটার। তাহলে একটি ফোলাতে যদি 2 লিটার লাগে তাহলে কয়টা বেলুন, মানে এই আমাদের কয়টা বেলুন যদি যদি বলে যাবে ফোলানো, তাহলে এখানে এন কত? এন হলো আমাদের এই তো 250 ডিভাইডেড বাই 2, মানে হলো 125টি। 125 আমরা সেখানে ফোলাতে পারবো। ওকে, বলা বলা আমি কি বুঝতে পারছি? তো হ্যাঁ। ওকে, এই ম্যাথটা কালকে করাবো। আচ্ছা, এই ম্যাথটা আজকে করে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সামনের ম্যাথটা একটু বড়, ওই ম্যাথটা তোমাদের আগে একটু চেষ্টা করা থাকবে। পারো তাহলে তো খুশি, না পারলে আমি সামনের দিন সলভ করে চালতে ড্রাফট ড্রাফট ম্যাথগুলো শেষ এক ক্লাসে, মানে আমাদের 4টা সূত্র আমরা 4 ক্লাসে শেষ করার চেষ্টা করবো। তারপরে যাবে হলো গ্যাসের ওইখানে। ওকে, তো একটা সূত্র একটু একটু আর কি বেশি সময় লাগবে, যে আমাদের হলো ডাল্টন এর যে আংশিক চাপ সূত্র আছে, ওটা একটু বড়, ওটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি। ওটা বলছে দেখো, একটি বুদবুদ পুকুরের তল থেকে উপরে উঠতে ব্যাসার্ধ দ্বিগুণ হলে পুকুরের গভীরতা কত? জাস্ট আমাদের এতটুকু ম্যাথ আছে। একটি বুদবুদ, বুদবুদ মানে কি, ওই তো পানি থেকে যে বুদবুদ উপর দিকে ওঠে। তাহলে একটি বুদবুদ পুকুরের তল থেকে, পুকুরের তল মানে কি, ধরো এটা যদি আমাদের পুকুর হয়, এটা যদি ধরো আমাদের পুকুর হয়, ধরো ধরো আমাদের নীল কালারের, ধরো এটা যদি পুকুর হয়, পুকুরের এইখান থেকে একটা বায়ু বুদবুদ আসতেছে। বায়ু বুদবুদ পুকুরের তল থেকে উপরে উঠতে ব্যাসার্ধ দ্বিগুণ হলে, এখন দেখো ব্যাসার্ধটা দ্বিগুণ কেমনে হবে? আচ্ছা শোনো শোনো, এই ম্যাথ আমি অফলাইনে বোঝাবো নি, অনলাইনে এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। তাও নাও বুঝতে পারো ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট। তো এতটুকু পর্যন্ত আজকে থাক, সামনে আমরা অফলাইনে দেখা করবো। ওকে, আসলে ধরো সময় শেষ এখানে, 6 মিনিট বলে আছে। আমরা সামনের দিন এই ম্যাথটা অফলাইনে বুঝে তারপর পড়া শুরু করবো। ওকে, হ্যালো। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি ক্লাস রাখি। ওকে, টাটা সবাই।